আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আজ ২৮ সেপ্টেম্বর ২০২০। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। শুরুতেই ২১শে পরিবারের পক্ষ থেকে আমরা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জন্মদিনের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, প্রীতি ভালোবাসা জানাই। আমাদের আজকের এই অনুষ্ঠানের এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে অত্যন্ত সহজীয় ভাষায়, শুভ জন্মদিন শেখ হাসিনা। এই নামকরণের মধ্য দিয়েই কিন্তু আমরা আজকে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ১৯৪৭ সাল, তখন এই উপমহাদেশের একটু ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা ছিল। আগস্ট মাসের ১৫ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখে ভারত বিভক্ত হয়েছিল। ব্রিটিশ শাসন এখান থেকে, এই উপমহাদেশ থেকে সরে গিয়েছিল। ঠিক তার কিছুদিন পরেই, ১ মাস ১.৫ মাস পরেই কিন্তু ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর, আশ্বিনের মাঝামাঝি সময়ে, শরৎকালে, বাংলার প্রকৃতির সবচেয়ে সুন্দর একটি ঋতু শরৎকালে, বঙ্গবন্ধুর প্রথম সন্তান শেখ হাসিনা জন্মেছিলেন কোটালীপাড়ার টুঙ্গিপাড়ায়, বাগাইট মধুমতি নদীর তীরে। যেটুকু আমরা জানি তথ্য মতে, তখন দিনের ভাগ ছিল, সন্ধ্যা হয়নি। শরতের আকাশ, নীল আকাশ, বাংলার আকাশ কত সুন্দর হতে পারে, যারা গ্রামাঞ্চলে থেকেছেন, গ্রামাঞ্চলে গিয়েছেন, যারা বাংলাকে ভালোভাবে দেখেছেন তারা জানেন। বাগান নদী, মধুমতি নদীর পাড়ে কাশবনের সমারোহ, নদীতে টাবুরা নাও, পালতোলা টাবুরা নাও ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতির অসম্ভব সুন্দর একটি সময়। শিউলি ফুটছে, স্থলপদ্ম ফুটছে, ঝরে পড়ছে অজস্র ফুল সকালবেলা শিশির ভেজা ঘাসের উপরে। এই সময়ই কিন্তু শেখ হাসিনার জন্ম, যে কারণে তার কবি বলে থাকেন যে তার চেহারার ভিতরে বোধহয় শরতের একটি প্রভাব আছে। দীপ্ত মুখ, শরৎকালে জন্মেছিলেন বলেই বোধহয় একটা স্নিগ্ধ হাসি তিনি পেয়েছেন, সহজিয়া, মানুষকে মুগ্ধ করার মতন হাসি। এবং প্রকৃতিগতভাবেই তিনি মাটি, পানি, কাদা, জল, যা কিছু বলি না কেন, সেই টুঙ্গিপাড়ার পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছেন। জীবন দেখেছেন, জীবনটাকে ছেনে দেখেছেন, শৈশবে দেখেছেন। প্রকৃতি থেকে, প্রতিবেশ থেকে, পরিবেশ থেকে শিখেছেন কি করে মানুষকে ভালোবাসতে হয়, শিখেছেন কি করে জীবনকে ভালোবাসতে হয়, কি করে জীবনকে আঁকড়ে ধরে লড়াই করতে হয়, কি করে নিজস্ব শক্তিতে, এটি অবশ্য কিছুটা বলা যেতে পারে তার পিতা বঙ্গবন্ধুর কাছ থেকেও পাওয়া। যাকে এইসব নিয়ে আলোচনা হবে এবং সে আলোচনা করবেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক। আমি তাদের পরিচয় করে দিচ্ছি। স্টুডিওতে উপস্থিত আছেন ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। তিনি আমাদের সাথে আজকে ২১শে টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত আছেন, সেখানে কথা বলবেন। আর গুলশানের বাড়ি থেকে যুক্ত হয়েছেন অনলাইনে শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ। আমরা আজকের এই দুই বিদগ্ধ গুণী আলোচকদেরকে ২১শে পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের আলোচনা আজকে আমাদের এই শুভ জন্মদিন শেখ হাসিনা অনুষ্ঠানকে অবশ্যই ঋদ্ধ করবে এবং অনেকভাবেই আমরা দর্শকরা এবং আমরাও অনেক তৃপ্ত হব। তা আমি প্রথমেই আলোচনায় চলে যাই। ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, যিনি আমাদের সাথে স্টুডিওতে আছেন। আমি আপনার কাছে কোনো প্রশ্ন করব না, আজকে প্রশ্ন করার কিছু নেই। অবশ্যই আজকে আপনার মনে যা ইচ্ছে হয় তাই করি ভাই, যাহা চায় মন যাহা চায়, যা বলে, যেটা আপনি আজকে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা সম্পর্কে যতটুকু যা বলার, যেটুকু জানেন, যেটুকু বলেছেন এতদিন অথবা বলেননি, সবই বলবেন। সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে শুরু করছি। চমৎকার। আমাকে
পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন মনের মতো করে বলার জন্য, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই বলি, স্নিগ্ধ শরতে জন্ম নেয়া শেখ হাসিনা স্নিগ্ধ ব্যক্তিত্ব, যা আমাদেরকে সমৃদ্ধ করেছে, আমাদেরকে ঋণী করেছে, আমাদের এগিয়ে নিয়েছে। তার জন্মদিনে বলি শুভ তোমার জয়ন্তী। এখন আমি ইতিহাসের নগণ্য মানুষ, যা কিছু বলি না কেন ইতিহাস আমার সামনে ভিড় করে আসে। সেই জন্যই আমি বলি, আমি দেখছিলাম, ভাবছিলাম এখানে বসে বসে যে পৃথিবীতে কিছু মানুষের দেশে ফিরে আসার ফলে ইতিহাসের বাঁক বদল হয়েছে। যেমন লেনিন যদি রাশিয়া না ফিরতেন তাহলে বলশেবিক বিপ্লব হতো না। বঙ্গবন্ধু যদি পাকিস্তানি কারাগার থেকে বাংলাদেশে না ফিরতেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রটির ভবিষ্যৎ অনিশ্চিত হতো। তেমনি করে দেখছি যে জননেত্রী শেখ হাসিনা ৮১-১৭ মে যদি দেশে না ফিরতেন বা ফিরতে পারতেন তাহলে আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। তো এই ধারণা থেকেই আমি কথা বলবার চেষ্টা করছি। আমি দেখছি অথবা আপনি কি আটকে ওঠেন না একেবারে যখন ভাবেন যে 15ই আগস্ট ৭৫ সালে যদি, অবশ্যই একটা মনের ভেতরে একটা অবসাদ এসে যায়, বিপন্নতা বোধ আমাকে পরিবৃত করে ফেলে যখন ইতিহাসের শিক্ষক বলে কথাটা সেই জন্যে যখন ভাবি যে সম্পূর্ণ দৈব ঘটনা, যে ওই সময় শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে থাকবেন। যদি দেশে থাকতেন, ছেড়ে দিলাম, ওই কুৎসিত জায়গাটা যেতে চাই না, তারপরেও আমি আপনাকে বলি, যদি এমন হতো যে শেখ হাসিনা, শেখ রেহানা ভাবতেন যে আবার হয়ে গেছে, আমাদের আর কিছুই পাবার নেই, দেবার নেই, আমার রাজনীতি করারও দরকার নেই, আমি আমার সংসার নিয়ে থাকি, তাহলেই বা বাংলাদেশের অবস্থা কি হতো? সে তো ছিলই। একজন ইতিহাসের শিক্ষক হিসেবে আপনি সঠিক প্রেক্ষাপটটি আমার সামনে তুলে এনেছেন। তো যাকে আমি যেটা বলতে চাই যে ধরুন শেখ হাসিনা যদি না ফিরতেন তাহলে আমার কি হতো, কি পেতাম না। অর্থাৎ এর মধ্য দিয়েই আমি বলতে চাচ্ছি শেখ হাসিনা আসবার ফলে আমরা কি পেয়েছি, বাংলাদেশ কি পেয়েছি। যেমন ১ নম্বর ধরুন, শেখ হাসিনা যদি না ফিরতেন তাহলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হতো না। এটা আমি নির্দ্বিধায় ইতিহাসের তথ্যপাত্য ভিত্তিতে বলতে পারি নিঃসংকোচিতে। ১, শেখ হাসিনা না ফিরলে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধীদের বিচার হতো না, যে বিচারটি এখনো চলমান, কারণ তার দলের মধ্যেই অনেক কথা আছে। আচ্ছা, শেখ হাসিনা না ফিরলে আওয়ামী লীগ কি হতো আজকে? আওয়ামী লীগ প্রায় ভেঙে যাচ্ছে। তিনি তো সভাপতি হয়েছিলেন, ঐকমত্যের সভাপতি, এবং তিনি যদি রাজি না হতেন, কারণ একটা ঝুঁকির মধ্যে তাকে আসতে হচ্ছে, জীবনের ঝুঁকি আর কি, তাহলে আওয়ামী লীগের অবস্থাটা কি হতো? আচ্ছা, এবং তিনি এলেন বলেই ৯৬-তে তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলো। ৭৫ থেকে ৯৬ বাংলার যে ১০০০ বছরের সংস্কৃতি, সেটারই বা কি হতো? আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সেদিকে যাচ্ছে, সেখানে আমি আসবো আপনার সেদিকে। বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি, ২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি, এইসব নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলবো। তার আগে আমরা একটু যাচ্ছি, আমাদের অনলাইনে আমাদের সাথে আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ। আপনার সম্পর্কে আমি আর বিশদ কিছু বলবো না, কারণ আপনি যথার্থই পরিচিত সবার কাছে। তাছাড়া একটু শুধু বলতে চাই, এটাই বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি, সেটি হচ্ছে যে ৩২ নম্বর রোডে, ধানমন্ডির ৩২ নম্বর রোডে আপনি বড় হয়েছেন ছোটকাল থেকে, এবং ওখানে যাকে নিয়ে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান, বিশেষ আলোচনা অনুষ্ঠান, শেখ হাসিনার জন্মদিন নিয়ে, শেখ হাসিনাও সেখানেই বড় হয়েছেন, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল সবাই ওখানে বড় হয়েছেন।
আপনারা খুব কাছাকাছি থেকেছেন, দেখেছেন পরস্পরকে, চিনেছেন, জেনেছেন। এইসব নিয়েও আপনাকে আমি খুব চাপ দিচ্ছি না, আপনাকে খুব দিয়ে কাছ থেকে খুব গুরুগম্ভীর কথাও শুনতে চাচ্ছি না। আপনি আপনার নিজের দেখা শেখ হাসিনা সম্পর্কে যদি কিছু বলেন তাহলে আমরা খুশি হব। ধন্যবাদ আপনাকে। এবং প্রথমেই বলি যে আপনি যেভাবে সুন্দর করে শুরু করলেন গোটা অনুষ্ঠানটা, এবং বিশেষ করে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পরিবেশে যেই সময়ে তিনি জন্মগ্রহণ করেছেন সেগুলো সম্বন্ধে এত সুন্দর একটা ছবি আমাদের সামনে তুলে ধরলেন যে তার অনেকগুলো ইনফ্লুয়েন্স তার চরিত্রের মধ্যে দেখি। তা এখন আমার কথা যেটা হলো যে হ্যাঁ, আমি অত্যন্ত সৌভাগ্যবতী একদিক দিয়ে তো অবশ্যই, যে আমরা অনেক দিন এই দুই পরিবার কিন্তু আমরা অনেক দিনের চেনা। শেখ হাসিনাকে যেভাবে দেখেছি, তার পরিবারের সাথে দেখেছি, তার বাবা মা আমাদের বঙ্গবন্ধু সেই অমন একজন পিতার সঙ্গে তার সম্পর্ক দেখেছি, তার মায়ের সঙ্গে দেখেছি, সেই সঙ্গে তার ছোট ছোট ভাই বোন এবং তার আত্মীয় স্বজন প্রত্যেকের সাথে দেখেছি একরকম। এবং এইখানটায় সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছিল এবং ভালো লাগতো তখনও এখনো যখন মনে করি, যে সবার সামনে কিন্তু ও খুব সহজে মিশে যেতে পারত। বাবা মা ফুপু চাচা বিস্তৃত হয়ে যেভাবে কথা বলছে, ঠিক তারপরে ভাই বোন ফুপাতো চাচাতো ভাই বোন যখন আসছে তাদের সাথে আবার তাকে অন্যরকম ভাবে দেখছি। রাসেল, ছোট্ট রাসেল যখন একেবারে ছোট, তখন তাকে দেখেছি একদম সেটা একেবারে অন্য একটা রূপ। তো এই যে হাসিনার মধ্যে এই জিনিসটা, যে মানুষকে সহজে কিন্তু আপন করে নেওয়া, তার কাছে যাওয়া, সেটা কিন্তু উনি খুব ভালো করে তখনও দেখেছি, এখনো তার মাঝে দেখে। তবে এখানটা আমি বলবো, এইখানটায় আমাদের বঙ্গমাতা, আমি মামি বলতাম, মিসেস ফজিলুন্নেসা মুজিব, ওনার কিন্তু অনেক অবদান আছে। কারণ মা হিসেবে মেয়ের উপরে, কন্যার উপরে, এবং সবচেয়ে বড় মেয়ে, সেখানে তার প্রভাব কিন্তু অনেক বেশি। তারপরে বলবো বঙ্গবন্ধু অমন একজন পিতা, তো তার প্রভাব তো কিছু থাকবেই, রক্তে তো রয়েছে। আমি আমার প্রধানমন্ত্রীকে যেমন দেখি, তখন দেখি যে তার ভিতরে যে এত গুরু দায়িত্ব তার কাঁধের উপরে, এত বছরে এত কিছুর উপর দিয়ে গেছেন যে আমার তো চিন্তাও করতে পারি না। আমার তো মনে হয় না একটি পরিবার আমাদের দেশে আছে যেখানে তাদের পরিবারের সমস্ত কেউ সেখানটা নেই, আছে শুধু দুটো বোন। কিন্তু তারপরেও ডক্টর নাসরিন, আমি একটু আপনাকে আপনার অনুমতি নিয়েই থামাচ্ছি। আবার এইসব কথা আবার আসবে, আমি ফিরে আসবো আবার সেসব জায়গায়। কিন্তু আপনি অসাধারণ কিছু কথা বলেছেন। এই যে আলশেখানার কথা বলেছেন, ইজি গোয়িং, প্লেন লিভিং, হাই থিঙ্কিং, এই বিষয়গুলো যে আমরা খালি বড় বড় লেখকের কাছ থেকে, গবেষকদের কাছ থেকে শুনছি, কিন্তু আপনি যেভাবে স্বতঃস্ফূর্ত এবং সহজভাবে কথাগুলো বললেন, এই কথাগুলো আমরা কিন্তু আমাদের মর্মে স্পর্শ করেছে এবং আমাদের বিশ্বাসের মধ্যে গাঢ় হলো। এটা জানতাম, তবু আপনার কথায় গাঢ়। আমি আবার এসব জায়গায় আসবো, কারণ আমি একেবারেই 60-এর দশক যেটা বলেছেন, 62 সাল, আমি জানি আপনাদের পাশাপাশি বাড়ি, দেয়াল ছিল, দেয়ালের মাঝখানে একটি দরজা ছিল, সেই দরজার গল্পটাও শুনতে চাই। সেই দরজার গল্পটা শুনতে গেলে হয়তো অনেক গল্পই, অনেক সত্য কথা বেরিয়ে আসবে। আপনার অনুমতি নিয়েই শুনতে চাইব। আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো আমাদের আলোচনায়। একুশে টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠান শুভ জন্মদিন শেখ হাসিনা। বিরতির পর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসছি এবং আলোচনায় আসব। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, তাকে দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম, আবার তার কাছেই ফিরছি। তিনি বলেছিলেন যে শেখ হাসিনা যদি না ফিরতেন দেশে, বঙ্গবন্ধু যদি দেশে ফিরতে না পারতেন 10ই জানুয়ারি 1972 সালে, শেখ হাসিনা যদি রাজনীতির দায়িত্ব না নিতেন, আওয়ামী লীগের দায়িত্ব না নিতেন, দেশের দায়িত্ব না নিতেন, মানুষের দায়িত্ব না নিতেন, বাঙালির দায়িত্ব না নিতেন, তাহলে কি হতো
সেই পরিসংখ্যানটা কিছুটা তিনি আমাদের প্রথম আলোচনার দিকে দেওয়ার চেষ্টা করেছেন। সেটি বিশদ আলোচনা হয়তো আরো যাওয়া যাবে অনেক কিছু, কিন্তু আমি তার কাছে কিছু প্রশ্ন করেছিলাম, যেমন যেটি আবার বলছি আপনাকে, যে আপনি বলেছিলেন যে পদ্মা সেতু হতো না, মেট্রো রেল হতো না, এটা হতো না, আমি খুব সামান্যই বলেছি, সামান্য বলেছেন। বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না, মানবতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বিচার হতো না, চলমান চলছে এখনো। কিন্তু আমি আপনাকে বলছিলাম যে বাংলাকে, হাজার বছরের বাংলাদেশকে, এই যে ভূখণ্ডে পদ্মা, মেঘনা, যমুনা এবং বঙ্গোপসাগর বা ব্রহ্মপুত্রের কূলে কূলে যে জনপদ, এই জনপদের তো একটা ইতিহাস আছে, একটা সভ্যতা আছে, একটা সংস্কৃতি আছে। এই আপনি ইতিহাসের শিক্ষক, আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু এইটাকেও ধারণ করেছেন পরম্পরায়, আত্মস্থ করেছেন পরম্পরায়, এবং সেটিকে নিয়ে কিন্তু তিনি বিশ্ব দরবারে দাঁড়িয়েছেন। আজকে আমার 52, আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে তিনি জাতিসংঘে 16 বার, গত 26 তারিখে তিনি বক্তৃতা দিয়েছেন, তাতে 17 বার বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছেন, এবং রাষ্ট্রীয় ভাষায়, জাতিসংঘের ভাষা হিসেবে বাংলাকে গ্রহণ করবার কথা কিন্তু এর আগেও তিনি বলেছেন। এই সব কিছু মিলিয়ে এই যে আন্তর্জাতিক অর্জন, এটাই তো তাকে রাষ্ট্রনায়ক হিসেবে অবশ্যই স্বীকৃতি দিয়েছে। এটার বলার অপেক্ষা রাখে না। আজ রাজনীতিবিদ হিসেবে তিনি কতখানি কৃতি বা কীর্তিমান, সেটা নিয়েও বলবার অপেক্ষা রাখে না। এর বাইরেও তো তার একটা পরিচয় আছে, অসম্ভব সুন্দর লিখতে পারেন তিনি, অসম্ভব সুন্দর, যেটি অ্যাডভোকেট বলছি, ডক্টর নাসরিন আহমেদের কথা এসছে, গান শুনতে পছন্দ করেন, বই পড়তে পছন্দ করেন। তার লেখা নিয়ে তার নিজের শিক্ষক অধ্যাপক, সদ্য প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান, তিনি বলেছেন যে তার লেখা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন একটা জায়গায় যে সবকিছু শেষে তিনি একজন স্বতঃস্ফূর্ত লেখক। তিনি যখন মানুষকে নিয়ে লিখছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রকৃতিতে চলে যাচ্ছেন, প্রকৃতিকে নিয়ে যখন লিখছেন প্রতিবেশে চলে যাচ্ছেন, প্রতিবেশ নিয়ে লিখতে গিয়ে মানুষের স্বাস্থ্য, অর্থনীতি ইত্যাদি মিলিয়ে তিনি লিখে আসছেন, এবং লেখাটা তিনি লিখছেন একেবারে প্রাণের তাগিদে, স্বতঃস্ফূর্তভাবে। এই যে অর্জনগুলো, আন্তর্জাতিক অর্জন, এবং তার যে খুব কম রাজনীতিবিদদের মধ্যেই কিন্তু এটা দেখা যায়। বিশ্ব ইতিহাস যদি খুঁজি তাহলে কিন্তু খুব কম রাজনীতিবিদদের মধ্যেই কিন্তু এই গুণাবলী আমরা দেখতে পাই। এই ব্যাপারে যদি আপনি একটু দিন। আপনাকে ধন্যবাদ। আপনি নিজেই একটা বড় কাঠামো তৈরি করে দিলেন আমার জন্যে শেখ হাসিনাকে নিয়ে বলবার। বেশ বড় কাঠামো, অনেক কিছুই কিন্তু আমি বলছি যে ভিড় করে আসে সামনে তাকে নিয়ে কথা বলতে গেলে। 81-তে যখন শেখ হাসিনা ফেরেন, সেই ঘটনাটিকে মিশরীয় সাংবাদিক আল মুরসি শেখ হাসিনার পরে বই লিখেছেন, বাংলা একাডেমি ছেপেছে। তিনি বলেছেন বঙ্গবন্ধুর আত্মার প্রত্যাবর্তন। যথার্থই শুধু বাবার মেয়ে হিসেবে নয়, যে অধ্যাপক নাসরিন আহমদ যেমন বলছিলেন যে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে, তার অসমাপ্ত আত্মজীবনের মতো কাজকেও অসমাপ্ত রেখে গেছেন, তাকে পূর্ণ করছেন শেখ হাসিনা। এবং তিনি চেষ্টা করছেন, বাস্তবতা বড় নিষ্ঠুর, বাস্তবতাকে বুঝিয়ে এই রূপায়ণ করতে হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নকে। তো একটি কথা দেখুন, আপনি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বললেন, এখানে শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত দূরদৃষ্টি এবং সাহসিকতাপূর্ণ সিদ্ধান্তের কথা আমি উল্লেখ করব এই জন্যে যে ঘটনাটি আমি ভেতর থেকে সব কিছু জানি। তখন আমি বাংলা একাডেমিতে কাজ করছিলাম। প্রথম ওই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স ক্লাব, যেটা কানাডা ভিত্তিক ছিল, এবং দুজন বাঙালি, তাদের নাম রফিক সালাম, তারা ইউনেস্কো যে প্রস্তাব পাঠিয়েছিল, তখন তাদেরকে বলে দেওয়া হলো যে এই প্রস্তাব আমরা বিবেচনা করতে পারবো না, ব্যক্তিগত পর্যায়ের প্রস্তাব, এটা সরকারি প্রস্তাব হতে হবে। তখন প্রথম শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন তারা। তো তখন শিক্ষামন্ত্রী সাদেক সাহেব ছিলেন,
তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন, প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বললেন কোনো চিন্তা ভাবনা না করে যে বাংলাদেশ সরকারের প্রস্তাব ফ্যাক্সে পাঠিয়ে দিন, ফ্যাক্সে পাঠিয়ে দেন, পরে ফাইল তৈরি করবেন। এবং ফ্যাক্সে না পাঠালে কিন্তু এই সিদ্ধান্ত হতো না। আর ওদিকে আমার সঙ্গে প্যারিসে যে বাংলাদেশের দূতাবাসে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আমার ফরেন সার্ভিস একাডেমির ছাত্ররাই ওখানে আছে আর কি, সেই সুবাদে খবর পাচ্ছিলাম সব সময়। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই সিদ্ধান্তের ফলেই কিন্তু আমরা সময় মতো ইউনেস্কো অধিবেশনে এই প্রস্তাবটি পাঠাতে পেরেছিলাম। যদি না পাঠাতে পারতাম তাহলে কিন্তু হতো না। তা কাজে ছোট্ট একটি সিদ্ধান্ত আমার 21 সারা বিশ্বের 21 করে ফেলল এই একটি সিদ্ধান্তের ভিত্তিতেই আর কি। তো সেই জন্যে তার কাছে জাতি ঋণী থাকবে এবং সেটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। শেখ হাসিনা তার কথা শুনুন, তার কাজ দেখুন, তাহলে কিন্তু তাকে পাঠ করা হয়ে যায়। তিনি যা লিখেছেন, যা ভেবেছেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আপনার কাছে এটা নিয়ে আসবো। শেখ হাসিনার কথা শুনলে, তার বক্তৃতা শুনলেই বোঝা তাকে পাঠ করা হয়ে যায়। আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো আমাদের আলোচনায়। একুশে টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠান শুভ জন্মদিন শেখ হাসিনা। বিরতির পর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসছি এবং আলোচনায় আসবো ডক্টর নাসরিন আহমেদ, অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ, আপনার কাছে আবার আসছি। আমি যেটা বলছিলাম বিরতির আগে, আপনি অসাধারণ সুন্দরভাবে খুব সহজ ভাষায় শেখ হাসিনার সহজ জীবনযাপন, 32 নম্বরের ওই বাড়ির যে সুন্দর জীবনযাপন, পরিবেশ, সেসব নিয়ে কথা বলছিলেন। নিশ্চয়ই কথাগুলোর মধ্যে আরও কিছু কথা উঠে আসবে। আপনি বলছিলেন আপনারা প্রতিবেশী ছিলেন, একটিমাত্র দেয়াল দিয়ে তা আপনাদের দুটো বাড়ি আলাদা করা ছিল, কিন্তু সেই দেয়ালের মাঝখানে একটি দরজা বানিয়ে নিয়েছিলেন আপনারা। সেই দরজার ভেতর দিয়ে কিন্তু দুই বাড়ির আসা যাওয়া হতো, আনাগোনা সব কিছুই হতো। এই দরজাটাকে নিয়ে কিছু কথা বলুন তো আপনার। এই দরজাটাকে নিয়ে কথা বলতে গেলে হয়তো একটা সম্পর্কের একটা নিবিড়তা আমরা পেয়ে যাব। প্রথমেই বলি যে আমরা দুই বাসায় যখন এলাম সেই 61-62 সালে, ওনারা আমাদের 1 বছর আগে এসেছিলেন। আমরা তারপরে যখন এলাম তখন প্রথম অবস্থায় আমাদের কিন্তু কোনো ইটের দেয়াল ছিল না, সেখানে কাটা মেহেন্দি গাছের এই কোমর সমান একটা দেয়াল ছিল এবং সেখানে একটা ছোট্ট ফাঁক ছিল যেখানে দুই বাসার লোক অনবরত হর হামেশা যাওয়া আসা করছে। সবাই, সেই বঙ্গবন্ধুরা এসেছেন গেছেন ওখান দিয়ে, শেখ হাসিনা তো অবশ্যই, রেহানা, সারাক্ষণ এখানে আছে, আমরাও ওখানে গেছি, সুতরাং এই যোগাযোগ সবসময় ছিল। তারপরে যখন দেখা গেল যে না, কাটা মেহেন্দির গাছে এখন আস্তে আস্তে দিনকাল একটু অন্যরকম হয়ে যাচ্ছে, একটা দেয়াল দিতে হবে, তখন দেয়ালটা হলো কিন্তু খুব একটা উঁচু হলো না, কোমর সমান দেয়াল হলো। আর ঠিক ওই জায়গাটার মধ্যে একটা ছোট্ট গেট হলো। সেই গেট একটা ছিল কিন্তু কোনো তালা দেওয়া ছিল না, সুতরাং ওই গেট দিয়ে দিনভর আমরা কিন্তু সেখানে যাওয়া আসা করেছি। এবং আমরা দেখেছি যে উনি যখন কোনো একটা সময়, উনি তো তেমন একটা সময় পেতেন না বাসায় থাকতে, সময় যদি উনার হাতে থাকতো, হয়তো দুপুরবেলার কোনো একটা সময় ঠিক গোসল টোসল করে ভাত খাওয়ার আগে রিল্যাক্সড একটা অবস্থায় ওই গেট দিয়ে তিনি চলে এলেন। আর আপনি শেখ হাসিনার কথা বলেন অথবা রেহানার কথা বলেন, কামাল, জামাল, সবসময় কিন্তু আমরা ওই গেট দিয়েই আনাগোনা করেছি সবসময়। তো গেট একটা ছিল কিন্তু ওই গেটটা খোলাই থাকতো। সো যেটা বলতে এখন খারাপ লাগে যে আমরা 15ই আগস্টে যখন বাইরে, সেই দিনে যখন আমাদেরকে পেছনের ছোট বাসায় আমরা বসেছিলাম, সেই দিনও কিন্তু ওই যে ঘাতকের লোকজন, সেই কালো পোশাকের লোকজন, তারা বন্দুক হাতে সারাটা দিন সারাটাক্ষণ ওই গেট দিয়ে আনাগোনা করেছিল। এটাও লাগে যে গেট আমার একটাই যে ছোট একটা, কিন্তু ছিল সেটা আমাদের দুই বাসার
যে হৃদ্যতা, দুই ভাষার যে যোগাযোগ, তার একটা সাক্ষী হয়ে। কিন্তু পরবর্তীতে ওই 15ই আগস্টে যখন ওই ঘটনা দেখলাম, তখন খারাপ লাগলো যে এখানে বোধহয় গেটটা না থাকলেই ভালো হতো। যাই হোক, এইটা। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন যে পাঁচের লোকে কিছু বলে, এই জিনিসটি তার ভিতরে বোধহয় কখনোই কাজ করে না। মানে আমাদের বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের মধ্যে এই ধরনের জিনিসগুলো কাজ করে। আমরা একটা কোথায় গিয়ে জন্য আটকে যাই, পায়ে পায়ে আটকে যাই, বাধাগ্রস্ত হই। কিন্তু শেখ হাসিনার ভিতরে বোধহয় এটি কাজ করে না। এবং সাদা মনের আমি শুরুতেই বলছিলাম যে তার সম্পর্কে খুঁজতে গেছিলাম অনেক কিছু, দেখি সেখানে একটা লেখা দেখেছি আমি, যেখানে তাকে বলা হয়েছে সাদা মনের মানুষ। তার মানে কোনো কিছু আর বাকি নেই শেখ হাসিনাকে নিয়ে লেখার। আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরে আসব আমাদের আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান শুভ জন্মদিন শেখ হাসিনায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন দর্শক। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান শুভ জন্মদিন শেখ হাসিনাতে। আলোচনায় আমাদের স্টুডিওতে আছেন, আগেই বলেছি, অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ। আমি আবার আমাদের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, স্টুডিওতে আপনি আছেন, আপনার কাছে ফিরে আসছি। আমি এবারে কোনো বিষয় বলবো না, আপনি ডক্টর নাসরিনের কথা তো সূত্র ধরেও কিন্তু কথা বলতে পারেন, অথবা আপনি আপনার নিজের যে কথাগুলো বলতে চেয়েছিলেন আগে, বলা হয়নি এখনো পর্যন্ত, সেই কথাগুলো দিয়েও কিন্তু আপনি কথা শুরু করতে পারেন। আমি আমার দৃষ্টিকোণ থেকেই কিছু বলবার চেষ্টা করব আর কি। আমি এর আগের পর্বে বলেছিলাম যে শেখ হাসিনাকে পাঠ করা যায় তার কথা শুনে আর কি, লেখা পড়েও তো পাঠ করেই কিন্তু তার কথা শুনে। এটা এই জন্যে বলছি যে মার্কিন জীবনীকার বিল অ্যাডলার অনেকের জীবনী রচনা করতে গিয়ে তিনি দেখেছেন তাদের বক্তৃতা, ভাষণ, মন্তব্য, বক্তব্য খুব কাজে লাগছে, এবং সেই জন্য তিনি বলেছিলেন, নাথিং ডেসক্রাইবস এ পারসন বেটার দ্যান হিজ ওয়ার্ডস। একজন মানুষের কথা দিয়ে তাকে যত চেনা যায়, অন্য কিছুতে না। এবং এটা আমার আরো প্রতীতি হলো, বিশ্বাস হলো এই জন্যে যে আমি বঙ্গবন্ধুর ভাষণগুলো নিয়ে কাজ করছি এখন। আমি দেখছি বঙ্গবন্ধুকে চিনতে হলে, জানতে হলে তার ভাষণগুলো আদ্যপান্ত সারার্থ এবং নিহিতার্থ, নির্গলিতার্থ অনুধাবন করতে হবে আর কি। বঙ্গবন্ধু অবশ্য একবার দুঃখ করে বলেছিলেন, আমি যা করি বাংলাদেশের মানুষ কেউ বোঝে না, এটা তার দুঃখ। তো শেখ হাসিনাকে যদি আমি বুঝতে চাই, তার কথাগুলো, তার ভাষণগুলো, তার লেখাগুলো খুব গভীরভাবে অনুধাবন করতে হয় আমি মনে করি। আপনাকে বলতে যাচ্ছিলাম যে চাপ সহ্য করবার মতো আত্মিক শক্তি, ভেতর থেকে যে শক্তিটা, তার চাপ, হ্যাঁ, একটি দেশকে চালাতে গেলে প্রচন্ড চাপ নিতে হয়, যেমনটা বঙ্গবন্ধুকে নিতে হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে দেখেই তার কন্যা শিখেছেন চাপের মুখে উন্নতি স্বীকার না করে নিজস্ব ধৈর্য ধরে রাখা। যেমন ধরুন 6 মার্চ 1971, 7 মার্চ বঙ্গবন্ধু বক্তৃতা দেবেন, যা আমাদের ইতিহাসের বাঁকবদল করেছিল। 4 খলিফা, 4 ছাত্র নেতা বঙ্গবন্ধুকে বললেন যে আপনি স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু বঙ্গবন্ধু তো তার নিজস্ব পদ্ধতিতে চলছিলেন। বঙ্গবন্ধুর একটা নিয়ম ছিল, পরামর্শ সবার নিতেন কিন্তু সিদ্ধান্ত নিজে নিতেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বঙ্গমাতার সঙ্গে পরামর্শ করে নিতেন আর কি। তো বঙ্গবন্ধু উত্তর দিলেন, দেখ তোরা বেশি চাপাচাপি করবি না, শেখ মুজিব জানে কখন কি করতে হবে, কখন কি বলতে হবে, তাই বলেছিলেন। শেখ হাসিনার মধ্যে এই ব্যাপারটি আমি লক্ষ্য করছি যে, এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও সহ্য করছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান অবশ্যই, আমি সেটাই বলতে যাচ্ছি, করে বাংলাদেশের বাঙালির তিনি সংযোজন করছেন তাদের জীবন্যাসের যে চাপ তার উপর দিয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সহ্য শক্তি এবং যে আত্মিক শক্তি, এটার কোনো তুলনা হয় না। কথাই তো আছে, যে সহে সে রহে। এবং এটা আমরা আমাদের
প্রবহমান বাংলার ঐতিহ্য থেকেই তো পাওয়া। ঐতিহ্য বাঙালি। আমি আসবো হয়তো আপনার কাছে আবার সুযোগ পেলে। আমি আবার যাচ্ছি ইসের কাছে, অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ। ডক্টর নাসরিন আহমেদ, আমি কিন্তু আপনার কাছে কোনো প্রশ্ন কখনোই করছি না এবং কোনো তাত্ত্বিক বিশ্লেষণের কথাও বলছি না। আপনি যেটুকু ভালো লাগে, যতটুকু ভালো লাগে শেখ হাসিনা সম্পর্কে, তার জন্মদিনে যেটুকু বললে আপনি খুশি হবেন, আপনার ভালো লাগবে, সেটুকুই বলবার চেষ্টা করছেন এবং সেটাই বলেন। আবারও আপনার কাছে অনুরোধ করছি কিছু বলার জন্য। আসলে শেখ হাসিনার সম্বন্ধে মানে স্বইচ্ছায় কি বলা আর না বলা, সেটা ঠিক মানে আমি কতখানি কি বলতে পারবো জানি না। কিন্তু আমি যেটা বলি যে তাকে ছোটকাল থেকে দেখেছি এবং এখন তাকে দেখছি, যে পরিস্থিতিতে দেখছি, গোটা দুনিয়া তো বদলে গেছে। সেই পরিস্থিতির মধ্যে সে যে কি সুন্দর খাপ খাইয়ে রেখেছে, নিজেকে খাপ খাইয়েছে, আমি তো অবাক হয়ে যাই। আমি অবাক হই কারণ আমরা সমবয়সী। আমি কি পারতাম সেটা? একেবারেই না, মনে হয় না। কিন্তু তারপরে যেটা হয় যে এই যে তাকে যখন দেখি যে এত কিছুর পরে যেই কি বলবো, তার মধ্যে নিষ্ঠা, একটা রেসিলিয়েন্স, তার মধ্যে একটা জিদ, সবকিছু নিয়েই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। আর এখানটাই যখন আমরা শুনি যে এই বঙ্গবন্ধুর শতবর্ষের যে অঙ্গীকার, যে এদেশের মানুষ, প্রত্যেকটা গৃহহীন মানুষের গৃহ থাকবে, আমি তো চিন্তাই করতে পারি না যে এরকম একটা পরিকল্পনা। এই যে এখানে কোটি কোটি মানুষের বসবাস, সেখানে কত কোটি লোক আছে যাদের গৃহ নাই, তাদের জমি নাই, হয়তো সেই জমির মধ্যে এক কোণা হয়তো কোনো কিছু, কিন্তু সেখানটায় শেখ হাসিনার সংকল্প প্রতিটি মানুষ যেন সেখানটায় গৃহ পায়, গৃহহীন যেন না হয়। এবং আমি সত্যি কথা বলতে সেই দিনটার দিকে তাকিয়ে আছি, কেন আমি নিজে সেটাই করছি যে এই দেশের মানুষ প্রত্যেকে একমাত্র শেখ হাসিনার জন্য। এই চিন্তা তো আগে কেউ করেনি। আমরা সবসময় যখন কথা বলতাম তখন বলতাম মানুষের মৌলিক চাহিদা কি, স্বাস্থ্য, কি বস্ত্র, শিক্ষা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ বাসস্থান। কিন্তু বাসস্থানই এখন যেটা হচ্ছে কি, কেউ যেন গৃহহীন না হয়ে থাকে। এবং আমি সেইটার জন্যই কিন্তু অপেক্ষা করছি যে এই দেশের কোনো মানুষ গৃহহীন হয়ে থাকবে না। এবং আমি শুধু অপেক্ষা করে আছি এই জন্য, কারণ আমি জানি যে শেখ হাসিনা যেখানটা এই সংকল্পটি করেছেন, নিশ্চয়ই তিনি এটাতে সফলতা অর্জন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে আমার ছোট্ট দুটো প্রশ্ন। একটি হচ্ছে যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর বছর চলছে, অনেক আয়োজন করা হয়েছিল, কোনো আয়োজনই কিন্তু আমরা ঠিকমতো পালন করতে পারছি না কোভিড-19-এর কারণে। এবং শেখ হাসিনা শুরু থেকেই কিন্তু কোভিড-19-এর ব্যাপারটিকে তিনি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং এখানে তিনি কতখানি সফল হয়েছেন বলে আপনার মনে হয়? আমার কাছে তো মনে হয় যে খুবই সফল হয়েছেন। কারণ সত্যি যদি এই একটা পরিস্থিতিতে আমরা যদি সে আগের প্রোগ্রামগুলো করে যেতাম, তার তো কোনো মানেই তো হতো না সেখানটায়। এবং এটা কেউই হয়তো পছন্দ করতো না, আমরাও হয়তো করতাম, মানে মন থেকে সেটাকে করতাম না। কিন্তু এই যে প্রোগ্রাম যেগুলো দেওয়া হয়েছে, যে বঙ্গবন্ধু শতবর্ষকে সামনে রেখে যে প্রোগ্রামস গুলো, যে এখন একটা কথা বললাম গৃহহীন হওয়ার কথা, এরকম কনক্রিট যেই সব কাজগুলো, এবং যেই কাজগুলো ওনার কাজটাই হচ্ছে ওই দেশের মানুষের মুখে হাসি ফোটানো। অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নটাই কিন্তু শেখ হাসিনার স্বপ্ন, এবং সেই স্বপ্নটা যদি পূরণ করতে পারেন, আমার তো মনে হয় যে এর থেকে ভালো। এবং তিনি এই যে একটা মহামারী অতিমারী যা বলি না কেন, শুরু থেকে তিনি যা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং সেই দিক নির্দেশনাগুলো কিন্তু অত্যন্ত যথোপযুক্ত বলেই কিন্তু আজকে প্রমাণিত হয়েছে, এবং সেটি কিন্তু এখন সবাই মানছে বলেই কিন্তু আমাদের অনেক দুর্যোগ, অনেক খারাপ অবস্থা থেকে আমরা ভালো আছি। আর আপনি যেটা বলছিলেন যে তিনি ডিজিটাল বাংলাদেশ, এই সময়টাতে, এই গত 6 মাসে তিনি এই ভার্চুয়াল মিডিয়াতে যে কাজগুলো করেছেন, কোনো কাজ কিন্তু আটকে থাকছে না, থেমে থাকছে না। ঠিক বাড়ি, গৃহহীনদের কথা বললেন, গৃহ দেওয়া হয়েছে, শস্য দেওয়া হয়েছে,
পর্যাপ্ত ধান হয়েছে, ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ হাত লাগিয়েছে ধান কাটবার জন্যে। এই সব মিলিয়ে কিন্তু তার যে সফলতা, এই সফলতাটা কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয় বলে আমি মনে করি, আমি অন্তত ব্যক্তিগতভাবে। অবশ্যই অবশ্যই। আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে যে না, আর একদম শেষে আমি এটুকু বলি যে তার যে প্রোগ্রামস যেগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু আমরা দেখছি খুব দ্রুত কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে, সেইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এবং প্রতিটি প্রোগ্রাম কিন্তু আধুনিক, বিজ্ঞান মনস্ক একেবারে। আর যে কথাটি এখন আমি আপনার কাছ থেকে শেষ কথাটি শুনতে চাই, সেটি হচ্ছে যে আগামী বছরটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের 50 সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তারপরের বছরটা হচ্ছে পরপরই চলে আসবে শেখ হাসিনার আবার 75তম জন্মদিন, তারপরে চলে আসবে জাতীয় নির্বাচন। এবং বাংলাদেশটাকে আরও সফল করবার জন্যে শেখ হাসিনাকে আরও অনেক দিন আমাদের মাঝে চাই, নেত্রী হিসেবে চাই, বন্ধু হিসেবে চাই, স্বপ্নদ্রষ্টা হিসেবে চাই, স্বপ্ন পূরণের মানুষ হিসেবে চাই। এইখানে আপনি একটু প্রত্যাশা, যদি শেষ প্রত্যাশাটা করেন তাহলে। আমি আপনার প্রত্যাশার সাথে সম্পূর্ণ একমত, কারণ উনি কিন্তু আমাদের এতদিন ধরে দেখিয়েছেন এবং উনারকে এতদিন ধরে যে কাজগুলো দেখেছি সেটা কোনোটাই কিন্তু খারাপ না, আমাদেরকে সামনের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং আমরা সেই সামনের দিকেই এগোতে চাই এবং উনার হাত ধরেই, কিন্তু এখানে খালি উনার হাত না, আমাদের হাতটা উনার হাতকে ধরতে হবে শক্তভাবে এবং আমরা উনার সাথে থেকে যেন সবাই মিলে এগিয়ে যেতে পারি। তো এইখানটাই হবে যে উনার জন্মদিনের আমাদের প্রত্যেকের সবচেয়ে ভালো উপহার হবে যদি আমরা সবাই মিলে শেখ হাসিনার হাতটা শক্ত করি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ। এবার আমি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, একেবারেই শেষ মুহূর্তে হাতে এক কথায় শেষ করতে হবে। আপনার জন্মদিনের, শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছার শেষ কথাটি শুনতে চাই। আগামী দিনে তার নেতৃত্বে কতদিন, কতভাবে, কত দূর যেতে চাই, এই প্রত্যাশাটা শুধু আপনার মুখ থেকে শুনি। মানুষের প্রত্যাশা সেবাহীন, তবে অর্জন সীমিত। তা সত্ত্বেও শেখ হাসিনার নেতৃত্ব, দিক নির্দেশনা সম্পর্কে আমার 3টে কথা আছে। তার নেতৃত্ব মানবিক, উদ্ভাবনী, সৃজনী। এই 3টি বৈশিষ্ট্য সমৃদ্ধ নেতৃত্ব একটি দেশ এবং সে দেশের মানুষকে এগিয়ে নেয়। সেই সুবাদে তার নেতৃত্বের প্রত্যাশী থাকতে চাই আমি একান্তভাবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ। আপনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে থাকবার জন্যে। এবং আপনাদের আলোচনা আমাদের দর্শকদেরকে অবশ্যই ঋদ্ধ করবে, আমাদেরকে ঋদ্ধ করবে। এবং একই সঙ্গে সবাই মিলে 21শে পরিবারের পক্ষ থেকে আজকে আমাদের সর্বশেষ প্রার্থনা থাকবে, শেখ হাসিনা আপনি দীর্ঘজীবী হন, শতায়ু হন, আরও অনেক অনেক দিন আমাদের নেতৃত্বে থাকুন, আরও অনেক দিন আপনি বাংলাদেশকে নিয়ে, আপনার স্বপ্ন পূরণের জায়গা নিয়ে, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জায়গা নিয়ে আমাদের নেতৃত্বে থাকবেন। এবং ডক্টর নাসরিন যেটা বলেছেন, আমরা আপনার যারা ভক্ত অনুরাগী, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা একেবারে সুন্দর এবং স্পষ্ট দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। আপনি শতায়ু হন, আমরা আপনার সঙ্গে আছি। আপনার আশীর্বাদ আমাদের প্রতি থাকবে, আমাদের শুভেচ্ছা আপনার প্রতি থাকবে, সমর্থন আমাদের আপনার প্রতি থাকবে। সবাইকে ধন্যবাদ।